প্রথমেই দেখে নেব আজকের 40টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। দলের কথা না মানলে ত্যায্যপুত্র করতে হবে, লাথি মেরে বের করে দেবে পার্টি, হুঁশিয়ারি সুকান্তর। দলে যেসব কর্মী সমর্থক গোলমাল পাকাচ্ছেন তাদের কড়া হুঁশিয়ারি দিলেন সুকান্ত মজুমদার। মমতা সরকারকে হটিয়ে রাজ্যে ক্ষমতায় আসার পরই বিজেপির মধ্যে বিভিন্ন ক্ষেত্রে মতবিরোধ লক্ষ্য করা যাচ্ছে। এ নিয়েই দলের কর্মী সমর্থকদের সতর্ক করলেন সুকান্ত মজুমদার। গতকাল সন্ধ্যায় দুর্গাপুরে একটি অনুষ্ঠানে যোগ দেন সুকান্ত মজুমদার। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলের মধ্যেকার সমস্যা নিয়ে সুকান্ত বলেন, কোনো গোষ্ঠীদ্বন্দ্বের বিষয় নেই, কিছু মানুষ নিজেদের স্বার্থে কোনো জায়গায় ঝামেলা পাকাচ্ছে, পার্টি ব্যবস্থা নিচ্ছে। আপনার ঘরের ছেলে যদি দোষ করে তাহলে আপনি তো প্রথম দিনই তাকে ত্যায্যপুত্র করে দেন না, প্রথমে বোঝান, বাবা শোনা বলেন, তারপর 2-4 ঘা দেন। আমাদের পার্টিও সেটাই করছে, না মানলে ত্যায্যপুত্র করতে হবে, লাথি মেরে বের করে দেবে পার্টি, তখন বুঝতে পারবে। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরিচালনা কমিটিতে বিধায়ক ও সাংসদদের মাথায় বসানো নিয়ে দলতন্ত্রের অভিযোগ উঠেছে। সেই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, সাংসদ বিধায়কদের বসানো মানে কি দলতন্ত্র? দলতন্ত্র কাকে বলে? যদি সেই অধ্যাপক অধ্যাপিকা কলেজে ঢুকে বসে থাকে, তাকে কাজে বাধা দেয়, কারো দিকে জগ ছুড়ে মারে, তাকে দলতন্ত্র বলে। আমাকে 2টো কলেজ করেছে, আমার কোনো সময়ই নেই কলেজে গিয়ে বসার। অনেক কলেজ তো সেই বেশি পলিটিক্যাল রয়েছে। এতদিনে ভারত টুকরো হঙ্গে বলছে, আর ভারত মাতা কি জয় বলার শেখাতে হবে, তো শেখাতে হয়ে গেলেই সাংসদ বিধায়করা শেখানো হয়ে গেলেই বেরিয়ে আসবে। ক্ষুদ্র মাঝারি শিল্প নিয়ে সুকান্ত মজুমদার বলেন, আমাদের ডিডিপির 31% MSME থেকে আসে, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রফতানি, আর এর আবার 48% এই MSME দ্বারা তৈরি প্রোডাক্ট এক্সপোর্ট থেকে আসে। এই থেকে আমরা বৈদেশিক মুদ্রা লাভ করি। এই MSMEর প্রোগ্রামেই দুর্গাপুরে রয়েছে পলাশডি হাটে। আগামী দিনে MSME-কে শিক্ষিত যুবক যুবতীদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। আমাদের নজর রয়েছে কিভাবে যুবক যুবতীরা অন্য কাজ অনেককে দিতে পারেন। মৌলিক অধিকার লঙ্ঘনের আর্জি খারিজ, মধ্যরাতে বহিষ্কার কাণ্ডে সর্বোচ্চ আদালতে বড় ধাক্কা মহুয়ার। দেশের সর্বোচ্চ আদালতে বড়সড় আইনি ধাক্কার মুখে পড়লেন প্রবীণ রাজনীতিবিদ তথা লোকসভার সাংসদ মহুয়া মৈত্র। নিজের সংসদীয় এলাকায় সার্কিট হাউস থেকে মাঝরাতে তাকে জোর করে বের করে দেওয়ার চাঞ্চল্যকর ঘটনার বিরুদ্ধে সোচ্চার হয়ে মৌলিক অধিকার ভঙ্গের অভিযোগ তুলেছেন তিনি। এমনকি এই বিষয়ে আদালতে দ্রুত হস্তক্ষেপ কামনা করে দ্রুত শুনানির জোরালো আবেদন জানানো হয়েছিল তার আইনি দলের পক্ষ থেকে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বিশেষ বেঞ্চের সামনে এই চাঞ্চল্যকর মামলাটি উল্লেখ করা হয়। তবে আদালতের বর্তমান কার্যধারা ও প্রাথমিক পর্যালোচনা এই হাই প্রোফাইল মামলাটি নিয়ে বিশেষ কোনো আগ্রহ বা তৎপরতা প্রকাশ করেনি শীর্ষ আদালত, যা রাজনৈতিক মহলে দারুণ শোরগোল ফেলে দিয়েছে। আদালতে সওয়াল করতে গিয়ে মহুয়া মৈত্রর আইনজীবী অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টি উত্থাপন করেন। তিনি জানান, উচ্চ আদালতের পক্ষ থেকে স্পষ্টতই তাকে আইনি সুরক্ষা ও ছাড় দেওয়ার কথা বলা হয়েছিল। তা সত্ত্বেও কোনো রকম তোয়াক্কা না করে তাকে মাঝরাতে অত্যন্ত অসময়ে সার্কিট হাউস থেকে বেরিয়ে যেতে বাধ্য করা হয়। আইনজীবীর জোরালো দাবি ছিল, প্রশাসনের এমন স্বৈরাচারী আচরণ সরাসরি সাংবিধানিক সংকটের একটি জটিল পরিস্থিতি তৈরি করেছে। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে এবং প্রশাসনিক বাড়াবাড়ি ঠেকাতে সুপ্রিম কোর্টের তরফ থেকে কঠোর কোনো সুনির্দিষ্ট গাইডলাইন বা নির্দেশিকা তৈরি করা অত্যন্ত জরুরি। কিন্তু সব দিক বিবেচনা করে প্রধান বিচারপতির বেঞ্চ এই আবেদনে তাৎক্ষণিক কোনো গুরুত্ব দিতে নারাজ হয় এবং শুনানির বিষয়ে শীতল মনোভাব দেখায়। রাজনৈতিক এবং প্রশাসনিক চেন্নাই থেকে শুরু করে জাতীয় রাজধানী পর্যন্ত এই ঘটনা নিয়ে ইতিমধ্যে জল্পনা তুঙ্গে উঠেছে। একজন নির্বাচিত জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও নিজের এলাকার সরকারি অতিথি নিবাস বা সার্কিট হাউস থেকে এ ধরনের মধ্যরাতে বহিষ্কারের ঘটনা রাজ্য রাজনীতিতে তীব্র উত্তাপ ছড়িয়েছিল। আইনি বিশেষজ্ঞরা মনে করছেন, মৌলিক অধিকার খর্ব হওয়ার দাবি নিয়ে সরাসরি সুপ্রিম কোর্টের শরণাপন্ন হলেও সেখানে উপযুক্ত সাড়া না পাওয়ায় আইনি লড়াইয়ে সাময়িক চাপে পড়ে গেলেন এই প্রবীণ সাংসদ। আপাতত এই চাঞ্চল্যকর মামলায় পরবর্তী মোড় কোন দিকে ঘুরে এবং আইনি জট কাটাতে মহুয়া শিবিরের পরবর্তী পদক্ষেপ কি হয় সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। মিড ডে মিলের টাকা নয় ছায়, প্রধান শিক্ষককে ধরে ঘাট ধাক্কা, মাথার উপর পড়ল ডিম আর গোবর। বাঁকুড়া জেলার একটি বিদ্যালয়ে মিড ডে মিল ও স্কুল উন্নয়ন তহবিলের টাকা আত্মসাতের অভিযোগে প্রধান শিক্ষককে কেন্দ্র করে সৃষ্টি হলো নজিরবিহীন হুলস্থুল কাণ্ড। অভিযুক্ত প্রধান শিক্ষককে স্কুল ভবন থেকে জোর করে বের করে এনে গেটের সামনে বসিয়ে তার দিকে ছোড়া হলো ডিম, মাথায় মাখানো হলো গোবর। বাঁকুড়া সদর থানার অন্তর্গত বাকি সেন্দরা হাই স্কুলের ঘটা এই অদ্ভুত ডিম এবং গোবর থেরাপির ঘটনায় এলাকা জুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে খবর, ওই হাই স্কুলের প্রধান শিক্ষক সাধন চন্দ্র পালের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই মিড ডে মিলের বরাদ্দ অর্থ তছরূপ এবং স্কুলের পরিকাঠামো উন্নয়ন তহবিলের গচ্ছিত টাকা আত্মসাতের মারাত্মক অভিযোগ তুলেছিলেন গ্রামবাসীরা। ইতিপূর্বেই এই ইস্যুতে গ্রামবাসীরা একাধিকবার স্কুলে গিয়ে প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ দেখান। অভিযোগের প্রেক্ষিতে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের একটি অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছিল। তবে তদন্ত চলাকালীনই ধৈর্য হারিয়ে ক্ষোভে ফুঁসতে থাকা স্থানীয়দের একাংশ আইনের তোয়াক্কা না করে চরম পদক্ষেপ নেন। সোমবার সকালে প্রধান শিক্ষক সাধন চন্দ্র পাল স্কুলে পৌঁছানো মাত্রই একদল উত্তেজিত গ্রামবাসী তার উপর চড়াও হন। বৃষ্টির মধ্যেই তাকে প্রধান শিক্ষকের ঘর থেকে
থেকে টেনে হিঁচড়ে স্কুলের মূল ফটকের বাইরে নিয়ে আসা হয়। সেখানে একটি প্লাস্টিকের চেয়ারে তাকে বসিয়ে রেখে দীর্ঘক্ষণ ধরে চোর স্লোগান দিতে থাকেন উত্তেজিত জনতা। উপস্থিত জনতা মেজাজ হারিয়ে বিক্ষোভকারীদের অনেকেই ডিম ছুটতে শুরু করেন সাধনবাবুর দিকে এবং মাথায় লেপে দেওয়া হয় কাঁচা গোবর। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বাঁকুড়া সদর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রধান শিক্ষককে ক্ষুব্ধ জনতার হাত থেকে উদ্ধার করে। বিক্ষোভকারী গ্রামবাসীদের করা দাবি, প্রধান শিক্ষক অন্যায়ভাবে স্কুলের যে টাকা আত্মসাৎ করেছেন তা অবিলম্বে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। অন্যদিকে সমস্ত অভিযোগ উড়িয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক সাধন চন্দ্র পাল দাবি করেছেন, শিক্ষা দপ্তরের তদন্তে আমার বিরুদ্ধে আনা তছরূপের অভিযোগ ইতিমধ্যেই মিথ্যা প্রমাণিত হয়েছে। কিছু স্বার্থান্বেষী লোক আমার কাছ থেকে বেআইনিভাবে টাকা আদায় করতেই পরিকল্পিতভাবে এই ধরনের মানসিক এবং শারীরিক নির্যাতন চালিয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখে তদন্তে নেমেছে পুলিশ। কোনো বাচ্চার মুখের দুধ কেড়ে নেওয়া হয়নি, দুর্ঘটনা হলে কে দায় নেবে? কালীঘাট তৃণমূল কুণাল ঘোষকে প্রশ্ন ছুড়ে দিলেন অগ্নিমিত্রা পাল। শনিবার প্রশাসন এবং পুরসভার আধিকারিকদের সঙ্গে নিয়ে কলকাতার ফুটপাত জবরদখল মুক্ত করার অভিযানে গিয়ে পার্ক স্ট্রিটে এক মহিলাকে উনুন জ্বালিয়ে শিশু সন্তানদের দুধ গরম করতে দেখে মেজাজ হারান রাজ্যের পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি ফুটপাতে এভাবে সংসার পাতা ও রান্না করা নিয়ে করা আপত্তি জানান এবং ফুটপাত ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন। এরপর রবিবার ওই মহিলাকে সমবেদনা জানাতে চান বেলেঘাটার কালীঘাট তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষ। তিনি ফুটপাতবাসীদের প্রতি মানবিক হওয়ার জন্য মন্ত্রী অগ্নিমিত্রা পালকে পরামর্শ দেন। আজ সোমবার তার জবাব দিয়েছেন অগ্নিমিত্রা পাল। তিনি কুণালের নাম না নিয়ে সরাসরি তার দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছেন, কোনো বাচ্চার মুখের দুধ কেড়ে নেওয়া হয়নি, দুর্ঘটনা হলে কে দায় নেবে? তিনি বলেন যে সরকার বছরের পর বছর ধরে ফুটপাতে মানুষদের বসিয়েছেন, কর্মসংস্থান করেননি, শুধু তোলাবাজি, ঘুষ আর যত রকমের দুর্নীতি হয় সেগুলো করে গেছেন। গত 15 বছর ধরে তারা আজ জনদরদি। ফুটপাত গরিব বা বড় লোককে আলাদা করে চেনে না। ফুটপাতে যারা হাঁটছেন তারা সবাই মানুষ। মাননীয় সুপ্রিম কোর্টের রায়, ফুটপাতকে হাঁটা চলার উপযোগী করে তুলতে হবে। ফুটপাত মানুষের হাঁটা চলার জন্য, বসবাস করার জন্য নয়। মন্ত্রী কালীঘাট তৃণমূল এবং সিপিএমকে নিশানা করে বলেছেন, আমি জানি আমাদের সরকার অনেক বড় ম্যান্ডেট নিয়ে এসেছে, তাতে বিরোধীদের সমস্যা হওয়ারই কথা। ফুটপাত থেকে হকার সরাতে গেলে আপনাদের অসুবিধা, অবৈধ পার্কিং সরাতে গেলে আপনাদের অসুবিধা, যারা রীতিমতো ফুটপাতকে বাসস্থান বানিয়ে ফেলেছেন তাদের সরাতে গেলে আপনাদের অসুবিধা। আপনাদের সুবিধা অসুবিধা দেখে তো সরকার কাজ করবে না। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন অক্টোবরের মধ্যে সমস্ত রাস্তা ঠিক করতে হবে। 15 বছরে বাংলায় যে অবস্থা হয়েছে তা কোনোভাবে 100 দিনে ঠিক করা সম্ভব নয়। এমনটা নয় যে কোনো মন্ত্র বলে সবকিছু হঠাৎ করে ঠিক হয়ে যাবে। অগ্নিমিত্রা বলেন, আমরা প্রতিশ্রুতিবদ্ধ, যা যা প্রতিশ্রুতি আমরা করেছি তা বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের এবং তা আমরা করব। আশা করি সাধারণ মানুষ আমার এবং আমাদের সরকারের পাশে থাকবেন। 100 বা 125 দিনের কাজ মৌলিক অধিকার নয়, স্পষ্ট জানালো সুপ্রিম কোর্ট। গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প যেমন 100 দিনের কাজ বা বর্তমানে চালু হয় 125 দিনের কাজ, কোনোটি সংবিধানে স্বীকৃত মৌলিক অধিকার নয়, বরং এটি রাষ্ট্রের একটি গণতান্ত্রিক আকাঙ্ক্ষা মাত্র। সমাজকর্মী অরুণা রায়, নিখিল দে এবং ললিত মাথুরের দায়ের করা এক জনস্বার্থ মামলার শুনানিতেই তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ তুলে ধরেছে সুপ্রিম কোর্ট। 2020 সালে দায়ের হওয়া এই মামলায় অভিযোগ করা হয়েছিল যে গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পে শ্রমিকদের মজুরি দিতে দেরি করা হচ্ছে এবং অনেকে ন্যূনতম মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন। এর জবাবে প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ স্পষ্ট জানায়, সংবিধানের 4th অংশে কাজের অধিকারকে রাষ্ট্রের নির্দেশমূলক নীতির আওতায় রাখা হয়েছে, কোনো মৌলিক অধিকার হিসেবে নয়। ফলে সরকার নীতি নির্ধারণ করে নির্দিষ্ট কাজ ও মজুরির চেষ্টা করবে ঠিকই, কিন্তু এটি বাধ্যতামূলক মৌলিক অধিকারের সমতুল্য হতে পারে না। মামলাকারীদের পক্ষে আইনজীবী প্রশান্ত ভূষণ যুক্তি দেন, সংবিধানের 21 অনুচ্ছেদ অনুযায়ী জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকারের মধ্যেই ন্যূনতম মজুরির বিষয়টি যুক্ত করা উচিত। ন্যূনতম মজুরি না দেওয়া এক প্রকার শোষণ বা বেকার খাটানো শামিল। তবে সুপ্রিম কোর্ট এই যুক্তি নাকচ করে দেয়। শীর্ষ আদালত জানায়, কাজের সুযোগ ও মজুরি স্থানীয় পরিস্থিতি এবং কাজের ধরনের উপর নির্ভর করে। আদালতের নির্দেশে জোর করে ন্যূনতম মজুরি নির্দিষ্ট করে দিলে তা কাজের সময় সুযোগ আরও কমিয়ে দিতে পারে। কেন্দ্রের মোদী সরকারের সম্প্রতি 100 দিনের কাজের বদলে 125 দিনের জিরামজি প্রকল্প চালু হয়েছে। সুপ্রিম কোর্টের বেঞ্চ এই নতুন আইনের নানা দিক খতিয়ে দেখে নতুন করে মামলা দায়েরের পরামর্শ দিয়েছে। বছরে 3 সিলিন্ডার রান্নার গ্যাস বিনামূল্যে ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের। নিখরচায় বাস যাত্রায় পরিধি বাড়ানো হলো। বিজয় জানিয়েছেন, এই প্রকল্পে উপভোক্তা হিসেবে পরিবারের গৃহকর্ত্রীর নাম থাকবে। সিলিন্ডারের নাম সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। প্রকল্পের সুবিধা প্রাপক হবে অন্তত 1,30,00,000 পরিবার। তামিলনাড়ুর প্রত্যেক পরিবারকে বছরে 3টি গ্যাস সিলিন্ডার বিনামূল্যে দেওয়ার কথা ঘোষণা করলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় থালাপতি। তবে সেই পরিবারের বার্ষিক আয় বছরে 2.5 লক্ষ বা তার কম হতে হবে। সোমবার এই ঘোষণা
ঘোষণার পাশাপাশি বিজয় জানিয়েছেন মেয়েদের জন্য বিনামূল্যে বাস যাত্রার পরিধিও বৃদ্ধি করা হচ্ছে। এবার দূরপাল্লার বাসেও বিনামূল্যে যাতায়াত করতে পারবেন মহিলা এবং রূপান্তরকামী মানুষেরা। তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনের আগে প্রত্যেক পরিবারকে বছরে 6টি গ্যাস সিলিন্ডার বিনামূল্যে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজয়ের দল টিভিকে। সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতি রক্ষা করলো তারা। বিজয় জানিয়েছেন এই প্রকল্পে উপভোক্তা হিসেবে পরিবারের গৃহকর্তীর নাম থাকবে। সিলিন্ডারের দাম সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। প্রকল্পের সুবিধা প্রাপক হবে অন্তত 1,30,00,000 পরিবার। 4,000 কোটি টাকা ব্যয় হবে তামিলনাড়ু সরকারের। বিজয় জানিয়েছেন অন্নপূর্ণানী সুপার 6 নামের এই প্রকল্প 2027 সালের পোঙ্গল উৎসবের দিন থেকে শুরু হবে। এই প্রসঙ্গে বিজয় জানিয়েছেন পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সংকট বেড়েছে। গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পাওয়ায় অনেক মানুষের উপর আর্থিক বোঝা বেড়েছে, তা লাঘব করতেই তার সরকারের এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন বিজয়। সোমবার তামিলনাড়ুর বিধানসভায় মুখ্যমন্ত্রী বিজয় জানিয়েছেন চেন্নাইয়ে দ্বিতীয় বিমানবন্দর তৈরির কাজ বন্ধই রাখছে তার সরকার। চেন্নাইয়ে পারান্দুরে দ্বিতীয় বিমানবন্দর তৈরির কাজ শুরু হয়েছিল, কিন্তু তাতে আপত্তি জানায় কয়েকটি কৃষক সংগঠন এবং স্থানীয় বাসিন্দাদের একাংশ। বিজয় জানিয়েছেন নতুন বিমানবন্দর এমন জায়গায় তৈরি হওয়া উচিত যেখানে কোনো পরিবারকে উচ্ছেদ করতে হবে না কিংবা কৃষকদের ক্ষতির মুখে পড়তে হবে না। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন যে দ্বিতীয় বিমানবন্দরের জন্য তারা বেশ কয়েকটি বিকল্প জায়গা চিহ্নিত করেছেন। আগামী বুধবার পর্যন্ত চলবে অঝোর ধারা। দক্ষিণ ছাড়িয়ে এবার কোন কোন জেলা ভাসবে ভারী বর্ষণে? বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় ফের দুর্যোগের মেঘ ঘনাচ্ছে রাজ্যে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে ক্যালেন্ডারে শরৎকাল এলেও রাজ্য থেকে বর্ষা এখনো বিদায় নেয়নি। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থানরত শক্তিশালী নিম্নচাপ অঞ্চল এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বুধবার পর্যন্ত দফায় দফায় বৃষ্টি চলবে। এর জেরে কলকাতা, হাওড়া, হুগলি এবং 2-24 পরগনায় বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় উত্তর এবং উড়িষ্যা উপকূলের মৎস্যজীবীদের সোমবার পর্যন্ত সমুদ্রে যাওয়ার উপর কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি সমান তালে ভিজবে উত্তরবঙ্গ। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা সপ্তাহের শেষের দিকে আরও বাড়তে পারে। নিম্নচাপের ক্ষেত্রে উত্তর বঙ্গোপসাগরে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে এবং সমুদ্র উত্তাল রয়েছে। একটানা এই বৃষ্টির ফলে জনজীবনে যেমন স্বস্তি মিলতে পারে, তেমনি নিচু এলাকাগুলিতে জল জমার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অন্নপূর্ণা বিক্ষোভের জেরে বড় ঘোষণা, টাকা পাবেন সবাই। অন্নপূর্ণা যোজনার টাকা সময় মতো না পাওয়ায় রাজ্যে যে বিক্ষোভ দানা বেঁধেছে তা নিয়ে অবশেষে মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। হাওড়ার এক অনুষ্ঠান থেকে তিনি স্বীকার করেন যে পুরো প্রক্রিয়ায় কিছু বিচ্যুতি এবং সিস্টেমের ত্রুটি রয়েছে। তবে একই সঙ্গে তার দাবি এই পরিস্থিতির পেছনে কোথাও না কোথাও চক্রান্ত বা সাবোটাজ করার চেষ্টা চলছে। যোগ্য হওয়া সত্ত্বেও বহু মহিলা নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না পাওয়ায় রাজ্য জুড়ে অসন্তোষ তৈরি হয়েছে। সমালোচকদের জবাব দিয়ে শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট জানান, তৃণমূল আমলের মতো এখানে কোনো ভুয়ো বা অনিয়মের সুযোগ রাখা হবে না। স্ক্রুটিনির কাজ চলায় সামান্য বিকল্প ঘটেছে, তবে শীঘ্রই আরও প্রায় 50 লক্ষ মহিলা এই প্রকল্পের আওতায় আসবেন। তিনি দৃঢ়তার সঙ্গে আশ্বাস দিয়ে বলেন, মাত্র 2 থেকে 3% মানুষ এখনো টাকা পায়নি, কিন্তু যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলেই প্রত্যেকে অন্নপূর্ণা যোজনার বকেয়া অর্থ হাতে পেয়ে যাবেন। নওশাদের নেতৃত্বে জঙ্গি প্রশিক্ষণ চলছে ভাঙড়ে। শুভেন্দুকে পরিস্থিতি দেখতে অনুরোধ। ফের আক্রান্ত হওয়া আরাবুলের। আইএসএফ ছাড়ার পরে আরাবুলের উপর হামলার অভিযোগ উঠেছিল নওশাদ ঘনিষ্ঠদের বিরুদ্ধে। সোমবার ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির অফিসে গিয়েছিলেন আরাবুল। সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় তার গাড়িতে পাথর ছোড়া হয় বলে অভিযোগ। আর আবার আক্রান্ত আরাবুল ইসলাম, প্রাক্তন তৃণমূল বিধায়ক এবং সদ্য আইএসএফ ছেড়ে আসা। আরাবুলের আঙুল আইএসএফ চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর দিকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে নিরাপত্তার আবেদন করলেন তিনি। শুধু তাই নয়, ভাঙড়ের আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে মুখ্যমন্ত্রীকে নজর দিতেও অনুরোধ করলেন। আরাবুলের অভিযোগ, ভাঙড়ে জঙ্গি প্রশিক্ষণ চলছে, পুলিশ প্রশাসনও এদের ঠেকাতে পারবে না। আইএসএফ যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে। আইএসএফ ছাড়ার পরে আরাবুলের উপর হামলার অভিযোগ উঠেছিল নওশাদ ঘনিষ্ঠদের বিরুদ্ধে। সোমবার ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির অফিসে গিয়েছিলেন আরাবুল। সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় তার গাড়িতে পাথর ছোড়া হয় বলে অভিযোগ ওঠে। চোর চোর স্লোগান। বস্তুত সকাল থেকে ভাঙড় 2 পঞ্চায়েত সমিতি চত্বরে উত্তেজনা ছিল। পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল নিজের দপ্তরে ঢোকার পরেই শুরু হয় উত্তেজনা। অভিযোগ, আইএসএফ কর্মী সমর্থকরা বিক্ষোভ শুরু করেন। অশান্তি এড়াতে তখনকার মতো আরাবুলকে পুলিশ চলে যেতে অনুরোধ করেন। আরাবুলের দাবি, সেই কথা মেনে তিনি বেরিয়ে আসছিলেন, সেই সময় তার দিকে পাথর ছোড়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে পুলিশকে, তবে তাদের তৎপরতায় গাড়ি নিয়ে বেরিয়ে যায় আরাবুল। আর পরে নওশাদের দিকে এ নিয়ে আঙুল তোলেন আরাবুল। বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে নওশাদের হাত ধরে তার দলে যোগ দিয়েছিলেন, ভোটেও লড়েছিলেন। এখন নওশাদকে ভাঙড়ে যাবতীয় রাজনৈতিক অশান্তির জন্য দায়ী করেন আরাবুল। তার কথায়, নওশাদের নেতৃত্বে ভাঙড়ে জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব, এর আগে আমার উপর বোমা গুলি চলেছে। ক্যানিং ভাঙড় থেকে লোক এনে নওশাদের শেখানো বুলি বলছে এখানে জঙ্গি প্রশিক্ষণ চলছে। তিনি আরো বলেন, মুখ্যমন্ত্রীকে বলবো, দয়া করে ভাঙড়টা দেখুন, যে কোনো সময় রাজনৈতিক দলের লোক খুন হবেন এখানে। পুলিশের ঘাড়ের উপর দিয়ে ইট ছুটছে
ছুটছে জঙ্গিরা, পুলিশ অসহায়, তাদের নিজেদের নিরাপত্তা নেই। আমাদের নিরাপত্তা কি দেবে? আরাবুলের অভিযোগ নস্যাৎ করে দিয়েছে আইএসএফ। তাদের দাবি কোনো আইএসএফ নেতা কর্মী হামলায় যুক্ত নন। অন্যদিকে আরাবুল এবার ঋতব্রত তৃণমূলে যোগদান করতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে।